রুমিন ফারহানার বিএনপির প্রতি যে ডেডিকেশন, কিন্তু এর পাশাপাশি তার ক্রিটিসিজমের কথা আসলেই উঠে আসে যে ৭১-এর প্রতি তার যে শ্রদ্ধাবোধ, এগুলো অনেকের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। বিশেষ করে বর্তমানে নতুন প্রজন্মের ভেতরে বিভ্রান্তিতে থাকা কিছু মানুষ, যারা কিনা যেমন ধরেন ব্যারিস্টার ফুয়াদের মতো, অথবা অনেকে আছে যারা সার্জিসের মতো, যারা কিনা ৭১-কে নিয়ে প্রশ্ন তুলে, হাসনাত আব্দুল্লাহ এরা। তবে এরা এখন খুব একটা আসলে আলোচনায় আসবে না, যতই তারা চিৎকার করুক, বিশেষ করে এনসিপি। কারণ এনসিপি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এনসিপি টুকরো টুকরো হয়ে গেলে আলটিমেটলি অন্তত ইলেকশনের আগে জামাতের ফায়দা। যদিও তারা জামাতের সঙ্গে অ্যালায়েন্স করেছে, আসলে জামাত তাদের যে কত বড় ক্ষতি করেছে তারা এনসিপির অনেকে এখন টের পাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম আজকে থেকে ১ বছর আগে যে এনসিপির আলটিমেটলি অস্তিত্বই থাকবে না। এখন সেদিকেই এগুচ্ছে। আমরা ব্যারিস্টার ফুয়াদের কণ্ঠে পরিবর্তন দেখলাম। সে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার রেসপেক্ট আছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি রেসপেক্ট থাকা উচিত। উল্টো পাল্টে গেছে অলরেডি। যারা কিনা 7 সিস্টার করবে, দিল্লিকে দেখিয়ে দেবে, হ্যান ত্যান, ওদের সুরের ভিতরে পরিবর্তন আসা শুরু হয়েছে। কারণ রাজনৈতিকভাবে এছাড়া সার্ভাইভ করা অন্তত বাংলাদেশে সম্ভব না। প্রতিবেশীর সঙ্গে এরকম বৈরী মনোভাব, হাসনাত আব্দুল্লাহ টাইপ অথবা ওয়াদের টাইপের মনোভাব নিয়ে সার্জিসের মতো রাজনীতিতে ভবিষ্যতে গড়ে যাবে না। হাসনাত আব্দুল্লাহ, অনেকে প্রশ্ন করেছে ইলেকশনে পাশ করবে কিনা। না, হাসনাত আব্দুল্লাহ করবে না, সার্জিসও করবে না, এরকম নির্বাচনে পাশ করবে না। তবে মেইন বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে, তার ইনকাম বেড়েছে, এগুলো তো স্বাভাবিক। এছাড়া কেউ এমপি হলে তার কাছে সে যে লয়ার হয়, প্র্যাকটিসিং লয়ার হয়, ব্যবসায়ী হয়, তার ন্যাচারালি তার ইনফ্লুয়েন্স সমাজে বাড়ে, তার প্র্যাকটিস ভলিউমও বাড়ে। বাংলাদেশের আইনজীবীরা যারা রাজনীতি করেন তাদের পেশাগত দিক থেকে তারা ফায়দাবান হন, কারণ দলের অনেক কর্মী তাদেরকে কেস দেয়। জেনুইনলি অনেস্টলি প্র্যাকটিস করলেও তার প্র্যাকটিস বাড়ে। ব্যারিস্টার ফুয়াদ সে যেই টাকা বছরে ইনকাম করে দাবি করেছে, বা মাসে শুনলাম 40,000 টাকা মতো সে ইনকাম করে একজন ব্যারিস্টার হয়ে, সেটা গ্রহণযোগ্য নয়। কারণ আমার এক ক্লোজ রিলেটিভই কিছুদিন আগেও তার চেম্বারকে একটি কেসে একদিনে অ্যাপিয়ার করার জন্য 40,000 টাকা দিয়েছে। নেভারদিলেস, রুমিন ফারহানার বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে, পূর্বাচলের জায়গা টাকা, এগুলো আমি মনে করি না খুব একটা সিরিয়াস কোনো কিছু। মেইনলি তাকে দল থেকে বহিষ্কার করে তারেক রহমান এবং বিএনপিকে মেসেজ দিয়েছে। মেসেজটি হচ্ছে ৭১ নিয়ে আর বেশি কথা বলা যাবে না, লেটস মুভ অন। ব্যাপারটা বোধহয় সেইখানেই। এবং তুমি যেই হও না কেন, তোমাকে দল থেকে বসিয়ে দেওয়ার ক্ষমতা দল রাখে। অর্থাৎ দল ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট পানিশিং এনিওয়ান। এটা অনেকটা দলের স্বেচ্ছাচারিতার মতো। তবে শুধু রুমিন ফারহানা নয়, আরো কিছু মানুষ আছেন যারা কিনা বিএনপির হয়েও বিএনপি থেকে রেবেল গ্রুপ। তারা মনে করছে যে তারেক রহমানের নেতৃত্ব ঠিক মতো হচ্ছে না, বা দল তাদের পলিসি থেকে সরে গেছে। তারা অযোগ্য লোকদেরকে দিচ্ছে, রাজনীতিতে সামনে আনছে, পুরস্কৃত করছে, চাঁদাবাজদের সামনে আনছে, দলের প্রকৃত নেতাদেরকে মূল্যায়ন করছে না। এর ভিতরে ২৫০০-এ আতর রহমান আনুর, উনি ৩ বারের সংসদ সদস্য সেখানে, এবং ওনাকে না দিয়ে আমরা জানি অন্তত একজন অত্যন্ত বাজে লোক আজাদকে নমিনেশন দেওয়া হয়েছে। সেটার কারণ আপনাদেরকে আগে বলেছি। অতএব এতে করে বিএনপির ভেতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তা আমি যখন জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, আমি যখন বেগম খালেদা জিয়া বা জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন বলি যে আমি তারেকের রাজনীতির পলিসি সম্বন্ধে আমি একমত নই, অথবা আমি যখন বলি
যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এবং তারেককে সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে। এবং তাকে কোনো সাধারণ নাগরিকও যদি গালাগাল দেয়, তারপরে সেটা গ্রহণ করতে হবে, মানতে হবে, কারণ এটাই গণতন্ত্র, এটাই বাক স্বাধীনতা, এবং সেটা সহ্য করে এগিয়ে যেতে হবে। তারেক নিজেও বলেছে তাকে নিয়ে যখন কার্টুন হয় সেই মজাই পায়, বিবিসি সাক্ষাৎকারে বলেছে। তো সেটাই বজায় রাখতে হবে, কিন্তু সেটা বাস্তবে প্রতিফলন দেখতে হবে। দলের অতি আগ্রহীরা সাহাবাকে তারেকের প্রতি কটূক্তির কারণে তাকে পিটিয়ে থানায় দিয়ে দিবে, এসব পরে আবার যারা পেটাবে, যারা ধরে দেবে, তাদেরকে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে না তারেক বা বিএনপি, এগুলো আমরা দেখতে চাই না। তাই আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, বাট এট দ্য সেম টাইম বিএনপির রেবেল গ্রুপ বলতে পারেন, আমি মনে করি রুমিল ফারহানার সেখানে নির্বাচিত হওয়া উচিত ব্রাহ্মণবাড়িয়া। কারণ তার বিপক্ষে যাদের সাথে বিএনপি জোট করেছে, যে মৌলভী সাহেবকে সেখানে বিএনপি সাপোর্ট করতে যাচ্ছে, আমি মনে করি সেটা বিএনপির রাজনীতির পরিপন্থী। বিএনপি যদিও সেকুলার দল, বিএনপিকে বলা যাবে না, বিএনপিকে বলতে হবে সুডো সেকুলার দল। তথাপি স্বাধীনতা চেতনায় বিশ্বাস করা উচিত বিএনপি, কারণ স্বাধীনতা চেতনা, জিয়াউর রহমান, এগুলি ছাড়া বিএনপির কোনো প্রিন্সিপাল নাই। জাতীয়তাবাদী চেতনা এবং এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, এই শব্দগুলো আমরা এখন আর শুনি না। মুক্তিযোদ্ধা যে ছিলেন, আমরা ছোটবেলা থেকে শুনেছি মুক্তিযোদ্ধা জিয়া, এখনো মুক্তিযোদ্ধার কথা শুনি না। তাই মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধাদের মতো কাজ করতে, আচরণ করতে হবে, প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, জিয়াউর রহমানের প্রতি রেসপেক্ট থাকার পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতি রেসপেক্ট থাকতে হবে। সমস্ত নেতারা সমালোচনার যোগ্য, এটা মানতে হবে। আমরা মনে করি সমস্ত নেতা সমালোচনার যোগ্য। জিয়াউর রহমান, খালেদা জিয়া, বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, কেউ সমালোচনা করতে না, দ্যাটস ফাইন, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। তাদের প্রতি অশ্রদ্ধা দেখালে তো চলবে না। সমালোচনা করা মানে অশ্রদ্ধা নয়, কিন্তু এখন অশ্রদ্ধার রাজনীতি চলছে। তা বিএনপি এ সকল মৌলবী সাহেবদের সঙ্গে জোট করতে গিয়ে স্বাধীনতার চেতনাধারী, প্রকৃত জাতীয়তাবাদী চেতনার মানুষদের প্রতি অপমানসূচক আচরণ করবে, সেটাকে তো সমর্থন করা যায় না। তাই আমি মনে করি বিএনপির এই রেবেল গ্রুপটার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে নৈতিক মিলটা বেশি, আমি মনে করি। তবে তারেক রহমান যদি ভালো শাসন করে, অর্থাৎ সে যদি ভালো প্রাইম মিনিস্টার হয়, ভালো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কতগুলো বিষয়, সেটা হচ্ছে দুঃখজনক হলো সত্য, গত 40 বছরে কোনো সুশিক্ষিত মানুষ আমাদের দেশ শাসন করেন। সুশিক্ষিত বলতে একাডেমিক্যালি শিক্ষাটাকে আমি মর্যাদা দিই, আপনারা যত কথাই বলেন। খালেদা জিয়া ভালো মানুষ ছিলেন, শেখ হাসিনা যেমন বিফলতা আছে, তার সফলতাও আছে, একেবারে সফলতাকে উড়িয়ে দেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না। তার বিফলতা ছিল অবশ্যই, এই জন্য তো দলের ভরাডুবি হয়েছে, কিন্তু তার সফলতাও তো আছে। যার যার ক্রেডিট তাকে তা দিতে হবে। আমার চরম শত্রুরও অধিকার আছে ন্যায্য বিচার পাওয়ার, সেটা হচ্ছে আমার আন্দোলন। তার রাজনীতি করার অধিকার আছে, সন্ত্রাস নয়, রাজনীতি করার অধিকার আছে, সেগুলো স্বীকার করতে হবে দেশকে শান্তিতে আনতে হলে। সেগুলো হচ্ছে না বর্তমান বিএনপি, এবং এটা একটা খুব সিরিয়াস মেসেজ দিচ্ছে। আমি দেখছি যে বিভিন্ন মানুষ অতিরিক্ত, যারা বিএনপিকে সমালোচনা করেছে বা তারেককে সমালোচনা করেছে, তাদের সুর পাল্টে গেছে। তারেক প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে এটা ভেবে যেমন পদলেহন চরম মাত্রায় চলে যাচ্ছে। তারেক এটার কতটা সমর্থন জানি না, কিন্তু চরম মাত্রায় চলে গেছে। ব্যবসায়িক সমাজ, আইন প্রয়োগকারী সমাজ, সংবাদপত্র, সব বিষয়ে তারেক তোষণ অতিরিক্ত মাত্রায় চলে গেছে। এটা বোধহয় তারেক কতটা নিজের ব্যক্তিগতভাবে লাইক করে আমি জানি না, বুড়ো বুড়ো নেতারা পর্যন্ত তার পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করছে। মানে এগুলো হচ্ছে এমন একটা বিষয় যা আমরা ভুলে গেছি যে আমরা সংসদীয় গণতন্ত্রে আছি। সংসদীয় গণতন্ত্রে দল ইম্পর্টেন্ট। সংসদীয় গণতন্ত্রে তো প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসন নয়, যে একটা মানুষ থাকবে, ওনাকে আমরা ভোট দিব, উনি সবকিছু। তাহলে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার বললে হতো, কিন্তু এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার নয়। আমরা আছি বর্তমানে সংসদীয় সরকারে। দুবার
প্রধানমন্ত্রী হয়ে উনি আবার 3বার হতে পারবেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওনার মেয়েকে আবার আনবেন, উনি ওনার বউকে আবার আনবেন, তারপরে আবার উনি ফিরে আসবেন। এই ধরনের বিষয় অ্যাকসেপ্টেবল নয়। বিএনপি অনেকটা এরকমই চায় যে 2বার প্রধানমন্ত্রী হবে, তারপরে গ্যাপ দিবে, আবার সে ফিরে আসবে বা তার মেয়ে আসবে। মানে আমরা কি আসলে রাজতন্ত্রে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এটা আমরা যদিও, আমি আপনাদের বহুবার বলেছি, 35টি পরিবার 2000 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। বিবিসির সাক্ষাৎকারে এবার বিভিন্ন ভাবে তারেকের মেয়েকে তারেক সামনে এগিয়ে দিচ্ছে, এরকম একটা বোঝা যাচ্ছে। যেমন খালেদা জিয়া যুগ্ম কি বলে এটাকে, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এক পদ সৃষ্টি করে তারেককে নিয়ে এসেছিলেন রাজনীতি একেবারে চরম শিখরে। তো বিএনপির ভেতরে গণতন্ত্র কার্যত নাই, আসবেও বলে আমার সন্দেহ আছে। তাই বিএনপির রেবেল গ্রুপ তৈরি হয়েছে, যে রেবেল গ্রুপের প্রতি আমার রেসপেক্টটা বেশি। বাংলাদেশের গণতন্ত্র অবস্থা হবে রাশিয়ার মতো। রাশিয়াতে যেমন পুতিন মেদভেদেব অল্টারনেট করে আসে, এইখানেও তাই হবে। তাই আমি চাই ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্র থেকে মুক্তি। তাই আমি, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, তবে প্রকৃত লিডার আসুক এবং কোন লিডারই এমন একটি অবস্থায় না যাক যে উনি হচ্ছেন অবিবাংশিত নেতা, উনি আনচ্যালেঞ্জেবল, ওনাকে ছাড়া দেশ আর কোনো গতি দেখবে না। এটা সংসদীয় সরকারের লক্ষণ নয়, এটা গণতন্ত্রের লক্ষণ নয় যে ওনাকে ছাড়া আর কোনো উপায় নাই। আমরা কোনো উপায় দেখি না, অল্টারনেট কে। প্রথমত এটা রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, এটা রাজতন্ত্র আসলে আমরা মানতে চাই না। যাই হোক, রাজতন্ত্র বোধ হয় না, কিন্তু কার্যত ইয়েস। তাহলে গণতন্ত্রীয় যদি সংসদীয় গণতন্ত্র হয়, তাহলে একজন নেতার উপরে এতটা নির্ভরশীল দেশ কেন হবে বা দল কেন হবে? তাহলে জুলাই আন্দোলন করে কি লাভ হলো? 40 বছর, 50 বছর, 30 বছর একজন নেতা বা তার পরিবারই দলের প্রধান হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। এটা মেনে নিতে চাই না। এটা জাতীয়তাবাদী চেতনার বিষয়ও না, লক্ষণও না। জিয়াউর রহমানের একটা স্বপ্ন ছিল না। ওই যে উনি বলেছেন, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। উনি যদি জীবিত থাকতেন, তাহলে উনি যদি এগুলো দেখতেন যে ওনার পর ওনার স্ত্রী, যিনি যতই ভালো মানুষ হোক, উনি একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, এত বছর শাসন করেছেন, এবং তারপর ওনার ছেলে, তারপর হয়তো ওনার নাতি, আমি জানি না জিয়াউর রহমান এটাতে অ্যাগ্রি করতেন কিনা, ইভেন বঙ্গবন্ধু অ্যাগ্রি করতেন কিনা সেটা আমার সন্দেহ আছে। সুতরাং সবকিছু মিলিয়ে এটা একটা ডেঞ্জারাস মেসেজ দিচ্ছে। প্রথমে তো আওয়ামী লীগ নাই, অর্থাৎ দেশের 30-40% ভোটাররা এখন কার্যত অকার্যকর অবস্থায়। ওনারা বিএনপিকেও ভোট দেবেন না, জামাতকে দেওয়ার তো প্রশ্নই উঠে না। দ্বিতীয়ত, একটি ধর্মভিত্তিক গণতান্ত্রিক রাজনীতির চর্চার একটা প্রচেষ্টা চলছে, যেটাও অ্যাকসেপ্টেবল না। কারণ ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র পরিচালনা করবে নির্দিষ্ট একটা ধর্মের গোষ্ঠী, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি সবাই